আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই হইতে ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন এর গত ক্লাসের পর থেকে আলোচনা করব। ওয়াই পরমাণুর পারমাণবিক সংখ্যা 17 এবং নিউট্রন সংখ্যা 18, এর ভর সংখ্যা কত? এই সমস্যাটার সমাধান করছি এবার আমরা। এখানে ওয়াই পরমাণুর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। ওয়াই পরমাণুর পারমাণবিক সংখ্যা 17। ওয়াই পরমাণুর নিউট্রন সংখ্যা দেওয়া আছে, নিউট্রন সংখ্যা 18। এবার বলছে ওয়াই পরমাণুর ভর সংখ্যা কত। আমরা জানি যে কোনো মৌলের ভর সংখ্যা হলো প্রোটন ও নিউট্রনের সমষ্টি। অতএব ওয়াই পরমাণুর ভর সংখ্যা হবে প্রোটন ও নিউট্রনের যোগফল 5, 3, 35। পরমাণু কখন চার্জ নিরপেক্ষ হয়? পরমাণুতে যখন ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান থাকে তখন পরমাণু চার্জ নিরপেক্ষ হয়। ধরে নিলাম এটা একটা পরমাণু, এটা কেন্দ্র, এই কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন, আর এইরকম শক্তি স্তরগুলোতে থাকে ইলেকট্রন। আধান হলো -1.60 10⁻⁻19 কুলুম। প্রোটনের আধান হলো 1.60 10⁻⁻19 কুলুম। এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। এই দুটি আধানই সমান কিন্তু বিপরীত। একটি পরমাণুতে যদি প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হয় তবে পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, কারণ নিউট্রন চার্জ নিরপেক্ষ, অর্থাৎ এর আধান শূন্য। তো যখন কোনো পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান থাকবে তখন প্রোটন ও ইলেকট্রনের চার্জ পরস্পরের চার্জকে বাতিল করে দেবে এবং পরমাণুটি চার্জ নিরপেক্ষ হবে। পরমাণুর সকল ভর নিউক্লিয়াসে বিদ্যমান। আবার আমি একটা পরমাণু আঁকছি। ধরে নিলাম এটা একটি পরমাণু, এটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে অবস্থান করে প্রোটন আর নিউট্রন এবং এই শক্তি স্তরগুলোতে অবস্থান করে ইলেকট্রন। একটি প্রোটনের ভর 1.673 10⁻⁻24 গ্রাম। একটি নিউট্রনের ভর 1.675 10⁻⁻24 গ্রাম। একটি ইলেকট্রনের ভর 9.11 10⁻⁻28 গ্রাম। এই তিনটি ভর যদি আমরা তুলনা করি তাহলে দেখব যে এই দুটি ভরের তুলনায় এর ভর খুবই নগণ্য, অর্থাৎ খুবই কম পরিমাণে ভর এটা। তাই পরমাণুর ভর হিসাব করার সময় আমরা ইলেকট্রনের ভরকে অগ্রাহ্য করতে পারি। সুতরাং আমরা বলতে পারি প্রোটন এবং নিউট্রনের ভরটাই একটি পরমাণুর ভর। প্রোটন এবং নিউট্রন কোথায় অবস্থান করে? পরমাণুর কেন্দ্রে। এই কারণে বলা হচ্ছে পরমাণুর সকল ভর এই কেন্দ্র বা নিউক্লিয়াসেই বিদ্যমান থাকে, অর্থাৎ এখানেই অবস্থান করে যে প্রোটন নিউট্রন, তার ভরটাকে আমরা পরমাণুর ভর বলছি। তাই বলা যায় পরমাণুর সকল ভর নিউক্লিয়াসেই বিদ্যমান। জেনে নেওয়া যাক আইসোটোপ কি। যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয় সেসব পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে। আইসোটোপগুলো একই মৌলের পরমাণু। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হাইড্রোজেনের আইসোটোপগুলো এরকম 1, এটার নাম হলো প্রোটিয়াম। হাইড্রোজেন 1 ভর 2, ভর সংখ্যা 2। ডিউটেরিয়াম 1, 3 ট্রিটিয়াম। এই সকল পরমাণুর যদি আমরা পারমাণবিক সংখ্যা হিসাব করি তাহলে দেখব যে তিনটারই পারমাণবিক সংখ্যা 1, এটারও 1, এটারও 1। আর আমরা জানি পারমাণবিক সংখ্যা ও প্রোটন সংখ্যা একই, সুতরাং প্রোটন সংখ্যা হবে এর 1, 1, 1। কিন্তু এই মৌলের ভর সংখ্যা দেখা যাচ্ছে, ভর সংখ্যা এখানে লেখা আছে 1, ভর সংখ্যা উপরে থাকে 1, এটার ভর সংখ্যা 2, এটার ভর সংখ্যা 3। ভর সংখ্যা ভিন্ন হওয়ার অর্থ হলো যেহেতু প্রোটন সংখ্যা সমান সেহেতু নিউট্রন সংখ্যা আলাদা হবে। 1 - 1 নিউট্রন সংখ্যা এখানে 0, 2 - 1 নিউট্রন সংখ্যা 1, 3 - 1 নিউট্রন সংখ্যা 2। সুতরাং
এই পরমাণুগুলোকে আমরা বলবো পরস্পরের আইসোটোপ। তাহলে আইসোটোপ কাকে বলে? যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, সে সকল মৌলগুলোকে বলবো পরস্পরের আইসোটোপ। আইসোবার কি? যেসব পরমাণুর ভর সংখ্যা অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন এর মোট সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হয় তাদেরকে আইসোবার বলে। যেমন কপারের আইসোটোপ এবং জিঙ্কের আইসোটোপ হলো পরস্পরের আইসোবার। কপার পারমাণবিক সংখ্যা 29, জিঙ্ক পারমাণবিক সংখ্যা 30, পারমাণবিক সংখ্যা ভিন্ন। কপারের ভর সংখ্যা 64, জিঙ্কের ভর সংখ্যা 64, ভর সংখ্যা একই। সংখ্যা মতে এই দুটি পরমাণু পরস্পরের আইসোবার। আইসোটোন যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান থাকে কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হয় তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। যেমন সিলিকন, ফসফরাস, সালফার পরস্পরের আইসোটোন। এর পারমাণবিক সংখ্যা 14, এর পারমাণবিক সংখ্যা 15, এর পারমাণবিক সংখ্যা 16। সিলিকনের ভর সংখ্যা 30, এর ভর সংখ্যা 31, এর ভর সংখ্যা 32। সুতরাং এই তিনটি পরমাণু থেকে আমরা দেখতে পাচ্ছি যে এদের নিউটন সংখ্যা যথাক্রমে 30 - 14 সমান হলো 16, এর নিউটন সংখ্যা 31 - 15 সমান হলো 16, এর নিউটন সংখ্যা 32 - 16 সমান 16। এই তিনটি পরমাণুর নিউটন সংখ্যা একই, পারমাণবিক সংখ্যাও ভিন্ন, ভর সংখ্যাও ভিন্ন। সুতরাং এই মৌল তিনটি পরস্পরের আইসোটোন। আইসোটোপের ব্যবহার। দৈনন্দিন জীবনে আইসোটোপের অনেক ব্যবহার হয়ে থাকে। আমরা একে একে তাদের কিছু ব্যবহার শিখে নেব এখন। প্রথমেই জেনে নেওয়া যাক আইসোটোপের চিকিৎসা ক্ষেত্রে কীরূপ ব্যবহার হয়। চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপ দুইভাবে ব্যবহার হয়, রোগ নিরাময়ে, রোগ নির্ণয়ে। তো চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপগুলো কিভাবে ব্যবহার হবে একটু দেখি আমরা। বিভিন্ন রোগ নির্ণয় ও নিরাময়ে আইসোটোপ ব্যবহৃত হয়। কোনো ক্ষুদ্র নালী ক্ষতিগ্রস্ত হলে রক্তে আইসোটোপ পাঠিয়ে তা শনাক্ত করা হয়। আক্রান্ত ক্যান্সার কোষ শনাক্ত করা যায় আইসোটোপ ব্যবহারের মাধ্যমে। আইসোটোপের তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করে ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা হয়। ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতেও আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। কৃষি ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আছে। কৃষিক্ষেত্রে কিভাবে আইসোটোপ ব্যবহার করা হয় সেটা একটু জানি। কৃষিক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে আইসোটোপের তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়। সার কী পরিমাণ ব্যবহার করতে হবে তা জানতে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। খাদ্যদ্রব্য সংরক্ষণেও আইসোটোপ ব্যবহার করা হয়। খাদ্যদ্রব্য সংরক্ষণে আইসোটোপের ব্যবহার। তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে খাদ্যদ্রব্য বা ফলমূলকে জীবাণুমুক্ত করা হয়। ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার কাজে ফসিল কত বছর পুরনো এটি জানা যায় আইসোটোপের ক্ষয় থেকে। স্থায়ী ও অস্থায়ী আইসোটোপের অনুপাত থেকে বোঝা যায় ফসিলটি কত বছরের পুরনো। অর্থাৎ পুরাতন জিনিসপাতি বা ফসিলের বয়স নির্ধারণে আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত কার্বন 14 আইসোটোপটি ফসিলের বয়স নির্ধারণে ব্যবহার করা হয়ে থাকে। বোর তত্ত্ব মতে প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², যেখানে n সমান 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হতে পারে। এটাকে আমরা একটা পরমাণু কল্পনা করি। এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের সবথেকে নিকটতম শক্তি স্তরটাকে আমরা n সমান 1 লিখে থাকি, অর্থাৎ প্রথম শক্তি স্তর। এরপর নিউক্লিয়াস থেকে পরবর্তী যে শক্তি স্তর সেটাকে বলি আমরা 2 নম্বর শক্তি স্তর, তারপরেরটাকে বলি আমরা 3 নম্বর শক্তি স্তর। n এর মান 1 হলে সেটাকে বলি k সেল, তারপরটাকে বলি l সেল, তারপরটাকে বলি আমরা m সেল। এই প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত তা আমরা সহজেই এই সূত্র ব্যবহার করে নির্ণয় করতে পারি। প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে
2n স্কোয়ার অর্থাৎ 2 কনস্ট্যান্ট রাশি, n এর মান প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে 1, 1 এর ওপর স্কোয়ার, 1 গুণন 1 এর ওপর স্কোয়ার মানে হলো 1 সমান হলো 2টি। অর্থাৎ প্রথম শক্তি স্তরে এই শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি বা এর কম ধারণ করতে পারবে, বেশি ইলেকট্রন 1 নম্বর শক্তি স্তর ধারণ করতে পারবে না। দ্বিতীয় শক্তি স্তর এর ক্ষেত্রে কি হবে, 2n স্কোয়ার, যেখানে n এর মান হলো 2, 2 গুণন 2 দুগুণে 4 সমান হলো 8টি। সুতরাং 2 নম্বর শক্তি স্তর যেটা, সেটাতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 8টি বা এর কম সংখ্যক ইলেকট্রন 2 নম্বর শক্তি স্তর ধারণ করতে পারবে, কিন্তু এর বেশি ইলেকট্রন ধারণ করতে পারবে না। তৃতীয় শক্তি স্তরের বেলায় কি ঘটবে, তৃতীয় শক্তি স্তরের বেলায় 2n স্কোয়ার, n এর মান হবে 3, 3 এর ওপর স্কোয়ার, 3 তিরিকে 9, 9 দুগুণে 18, অর্থাৎ তৃতীয় প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18 বা এর কম সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারবে, কিন্তু এর বেশি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর ধারণ করতে পারবে না। 4 নম্বর শক্তি স্তরের বেলায় কি ঘটবে, চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে 2n স্কোয়ার, n এর মান এখানে 4, 4 4 16 হবে, 16 দুগুণে এবার 32 হবে, অর্থাৎ 4 নম্বর শক্তি স্তরের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা 32টি, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 32টি বা এর কম সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারবে চতুর্থ শক্তি স্তর, কিন্তু এর বেশি সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারবে না। 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাস। আমরা খুব সহজেই 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে পারি। পারমাণবিক সংখ্যা 1, মৌলটির নাম হলো হাইড্রোজেন, এর ইলেকট্রন বিন্যাস আমরা করব 1। পারমাণবিক সংখ্যা 2, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2। পারমাণবিক সংখ্যা 3, মৌলটির নাম হলো লিথিয়াম, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2 1। কেন 2 1 হলো, আমরা জানি প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, সেটি পূর্ণ হওয়ার পর অতিরিক্ত একটি ইলেকট্রন পরের স্তরে চলে যাবে। বেরিলিয়াম, পারমাণবিক সংখ্যা 4, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2 2। ব্রোন, পারমাণবিক সংখ্যা 5, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2 3। কার্বন, পারমাণবিক সংখ্যা 6, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2 4। নাইট্রোজেন, পারমাণবিক সংখ্যা 7, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2 5। অক্সিজেন, পারমাণবিক সংখ্যা 8, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2 6। ফ্লোরিন, পারমাণবিক সংখ্যা 9, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2 7। নিয়ন, পারমাণবিক সংখ্যা 10, ইলেকট্রন বিন্যাস করলে পাওয়া যায় 2 8। সোডিয়াম, পারমাণবিক সংখ্যা 11, ইলেকট্রন বিন্যাস হয় 2 8 1। কেন এখানে 8 এর পর 1 হলো, প্রথম স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, দ্বিতীয় স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 8, 2 8 10, ইলেকট্রন আছে 11টি, পাশের স্তরে আর একটি চলে গেল। এবার ম্যাগনেসিয়াম, পারমাণবিক সংখ্যা 12, ইলেকট্রন বিন্যাস হয় 2 8 2। অ্যালুমিনিয়াম, এর পারমাণবিক সংখ্যা 13, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2 8 3। সিলিকন, পারমাণবিক সংখ্যা 14, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2 8 4। ফসফরাস 15, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2 8 5। সালফার 16, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2 8 6। ক্লোরিন 17, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2 8 7। আর্গন 18, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2 8 8। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2 8 8 1। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2 8 8 2। এখানে মনে হতে পারে প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, দ্বিতীয় স্তরে 8, তৃতীয় স্তরে 18 পূর্ণ না হয়ে কেন চতুর্থ স্তরে একটি ইলেকট্রন প্রবেশ করলো। এই ক্ষেত্রে 2n স্কয়ার নিয়মটা পুরোপুরি কার্যকর হয় না, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 1 থেকে 18 এই সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর ক্ষেত্রে 2n স্কয়ার নিয়মটা প্রযোজ্য। এর পরবর্তী যে মৌলগুলো আছে সেক্ষেত্রে
শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে তা আসলে এই সূত্র ব্যবহার করে সঠিকভাবে ব্যাখ্যা করা যায় না। তার জন্য আমাদের অরবিটাল পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস শিখতে হয়। এবার আমরা 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস করব। পারমাণবিক সংখ্যা 1 হাইড্রোজেন। ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস করলে পাই আমরা একটি ইলেকট্রন। হিলিয়াম পারমাণবিক সংখ্যা 2, ইলেকট্রন বিন্যাস করলে পাই আমরা 2টি ইলেকট্রন। লিথিয়াম 3 পারমাণবিক সংখ্যা 3, প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন। বেরিলিয়াম 4 প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকবে। ব্রোন 5 প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে 3টি ইলেকট্রন থাকবে। কার্বন 6 প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে 4টি ইলেকট্রন থাকবে। 4টি ইলেকট্রন আমরা এইভাবে দেখিয়ে ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস করব। কার্বনের পর নাইট্রোজেন। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, প্রথম স্তরে 2টি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় স্তরে থাকবে 5টি ইলেকট্রন। আমরা 5টি ইলেকট্রন দিয়ে দিলাম, এইভাবে 5টি দিয়ে দিলাম। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, প্রথম স্তরে থাকবে 2টা, দ্বিতীয় স্তরে ইলেকট্রন থাকবে হচ্ছে 6টা দিয়ে দিলাম। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টা, দ্বিতীয় স্তরে ইলেকট্রন থাকে 7টা দিয়ে দিলাম। নিয়ন পারমাণবিক সংখ্যা 10, প্রথম শক্তি স্তরে থাকে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে থাকে 8টি ইলেকট্রন। আমরা জানি দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রনই থাকতে পারে। এবার সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, প্রথম শক্তি স্তরে ঠিকই 2টা থাকবে, দ্বিতীয় স্তরে 8টিই থাকবে। এবার মোট ইলেকট্রন 11টি হয়, তৃতীয় শক্তি স্তর প্রয়োজন হবে যেখানে 1টি ইলেকট্রন থাকবে। সোডিয়ামের পর ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে থাকবে 8টা এবং তৃতীয় স্তরের ইলেকট্রন থাকবে হচ্ছে 2টি ইলেকট্রন দিয়ে দিলাম। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, ইলেকট্রন বিন্যাস করব ডায়াগ্রামের সাহায্যে। প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে থাকবে 3টা। মোট ইলেকট্রনের সংখ্যা হবে 13টি। সুতরাং ডায়াগ্রামের সাহায্যে আমরা এইভাবে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে পারি। সিলিকনের পারমাণবিক সংখ্যা হলো 14, প্রথম স্তরে ইলেকট্রন থাকবে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে থাকবে 4টা। 2টা দিলাম, 8টা দিলাম, এবার এখানে থাকবে হচ্ছে 4টা। ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, প্রথম স্তরে ইলেকট্রন থাকবে 2টা, দ্বিতীয় স্তরে থাকবে 8টা, তৃতীয় স্তরে থাকবে হচ্ছে 5টা আমি এইভাবে দিয়ে দিলাম। সালফারের পারমাণবিক সংখ্যা হলো 16, প্রথম স্তরে ইলেকট্রন থাকে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে থাকে 6টা। প্রথম স্তরে 2টা দিলাম, দ্বিতীয় স্তরে 8টা দিলাম, তৃতীয় স্তরে দেব হচ্ছে 6টা। সুতরাং এইভাবে আমরা সালফারের ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস করতে পারি। এবার ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করব আমরা। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হল 17, প্রথম স্তরে থাকে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে থাকে 7টি ইলেকট্রন। 7টা ইলেকট্রন আমরা শেষ শক্তি স্তরে দেব। এবার আর্গনের পারমাণবিক সংখ্যা 18, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরেও 8টি ইলেকট্রন থাকবে। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, প্রথম শক্তি স্তরে থাকে 2টা, দ্বিতীয়তে 8টা, তৃতীয়তে 8টা, চতুর্থ শক্তি স্তরের 1টি ইলেকট্রন চলে যায়। সুতরাং ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস হবে এইরকম। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে 8টা, চতুর্থ শক্তি স্তরে যাবে 2টা। তাহলে এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা ডায়াগ্রামের সাহায্যে করি তাহলে এইভাবে লিখব। সুতরাং 1 থেকে 20 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা এইভাবে ডায়াগ্রামের সাহায্যে করতে পারি। এবার আমরা এই 3টি আয়নের ইলেকট্রন বিন্যাস শিখব। এই 3টি আয়নের ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে এই আয়নগুলোতে কয়টি করে ইলেকট্রন আছে। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, সুতরাং প্রোটন আছে 11টি।
ইলেকট্রন যদি চার্জ না থাকতো তবে 11টি হতো, কিন্তু একটা প্লাস চার্জ থাকার কারণে একটি ইলেকট্রন সে ত্যাগ করেছে, ফলে এখানে ইলেকট্রনের সংখ্যা 10। অনুরূপভাবে এখানে এর পারমাণবিক সংখ্যা, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। ইলেকট্রন 8টি থাকার কথা, কিন্তু 2টি ইলেকট্রন গ্রহণ করায় সে ঋণাত্মক আধান প্রাপ্ত হয়েছে। 8-এর সাথে 2 যোগ করলে ইলেকট্রন হয় 10টি। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, অর্থাৎ প্রোটন সংখ্যা 17, কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করায় ইলেকট্রনের সংখ্যা 17-এর সাথে 1 যোগ দিয়ে পাই আমরা 18টি। সুতরাং এই আয়নের ইলেকট্রন বিন্যাস করতে হলে 10টির ইলেকট্রন বিন্যাস করতে হবে। এটার ইলেকট্রন বিন্যাস করতে হলে 10টির ইলেকট্রন বিন্যাস করতে হবে। ক্লোরাইড আয়নের ইলেকট্রন বিন্যাস করতে হলে 18টি ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো সোডিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস আমরা কি লিখব? 10টি ইলেকট্রন আছে, প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, এবং আরও যে 2টি ইলেকট্রন থেকে গেল সেই 2টি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে গমন করবে। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে আমরা কি করব? অক্সাইড আয়নের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে এখানে মোট ইলেকট্রন আছে 10টি, সুতরাং আমরা দেব প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, আর শেষ শক্তি স্তরে 2টা। ক্লোরাইড আয়ন যখন গঠন করলো তখন তার ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 18টি। তখন ইলেকট্রন বিন্যাস করলে পারবো আমরা প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, মোট ইলেকট্রন 10, আরও আছে 8টি, তৃতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকবে। সুতরাং এভাবে আমরা আয়নসমূহের ইলেকট্রন বিন্যাস করতে পারি। আয়নসমূহের ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে ওই আয়নে কতটি ইলেকট্রন আছে। যতটি ইলেকট্রন থাকবে ততটি ইলেকট্রন আমরা বিভিন্ন শক্তি স্তরে সূত্র মতে বন্টন করে দেব, তাহলেই আমরা আয়নসমূহের ইলেকট্রন বিন্যাস সঠিকভাবে করতে পারব।